চর্চায় স্বাগত। রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী হিসাবে সবচেয়ে বেশি এখন শোনা যাচ্ছে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম। তিনি কি হতে যাচ্ছেন বিএনপি রাষ্ট্রপতির প্রার্থী? যদি তার প্রার্থিতা বৈধ হয় তাহলে বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রপতি কি তিনিই হবেন, নাকি আরও কোনো নাম বিএনপির অভ্যন্তরে শোনা যাচ্ছে? সেই বিষয়টা নিয়ে কথা বলবো চর্চার প্রতিবেদক মেরিনা মিতুর সঙ্গে। মিতু, আপনাকে স্বাগত। মিতু, যেটা আমি শুরুতেই বলছিলাম যে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম গত 2-3 দিন থেকে, বিশেষ করে যখন দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করা হলো তারপর থেকে শোনা যাচ্ছে। এছাড়া আর কারোর নাম কি শোনা যাচ্ছে? আচ্ছা, নাম শোনা যাওয়ার ব্যাপারটা যেটা আসছে সেটা হচ্ছে যে এটা শুরু হয়েছে গতকাল থেকে। তার আগ পর্যন্ত কিন্তু আপনি দেখবেন যে আলোচনায় একটা বড় লিস্ট কিন্তু ছিল। সেখানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর যেমন ছিলেন, ঠিক সেরকম আমাদের বর্তমান স্পিকার হাফিজউদ্দিন আহমেদ, পাশাপাশি দলের স্থায়ী কমিটির আরও প্রায় 4-5 জনের নাম, মানে একটা বিশাল একটা লিস্ট কিন্তু ছিল আলোচনায়। তো সেই আলোচনাটা কিন্তু মানে ছোট হতে 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 আমরা দেখলাম যে সর্বশেষ আমি গতকালকে যেটা দেখলাম যে 3টা নামের মধ্যে সীমাবদ্ধ হয়েছে। যেমন গতকালকে অনেক গণমাধ্যমেও হচ্ছে গিয়ে একদম সরাসরি নিউজ করা হয়েছে যে রাষ্ট্রপতি হিসেবে চূড়ান্ত করা হয়েছে, রাষ্ট্রপতি হিসেবে চূড়ান্ত করা হয়েছে ফখরুল ইসলাম আলমগীরের নাম। কিন্তু আমি যখন দলের স্থায়ী কমিটির মোটামুটি 5-6 জনের সাথে কথা বলি, আমি যেটা দেখলাম যে তারা কেউ নিশ্চিত করতেছে না। মানে তারা বলতেছেন যে বিষয়টা এখন একটা এমন হয়ে গেছে যে এটা আসলে ভারটা তো দিচ্ছে হচ্ছে প্রধানমন্ত্রী তারেক রহমানের উপরে। এখন তারেক রহমান যেহেতু এখনও চূড়ান্তভাবে সিদ্ধান্ত দেয় নাই, আনুষ্ঠানিক ঘোষণা দেয় নাই, যার কারণে আমি যাকেই জিজ্ঞেস করতেছি তিনি বলতেছেন এমন করে যে আপনি যার নাম বলতেছেন আমিও তার নামই জানি, তবে বিষয়টা এখনও চূড়ান্ত না। তাই আমরা এখন পর্যন্ত বলতে পারি যে রাষ্ট্রপতি হিসেবে বিএনপি ফখরুল ইসলাম আলমগীরের নাম আসলে নিশ্চিত করছেন, এটা প্রায় নিশ্চিত করছেন। চূড়ান্তভাবে আসলে বলার সুযোগ এখনও হয় নাই। মানে আর তো অল্প কয়েকদিনের মধ্যে হয়তো আমরা জানতে পারবো। কিন্তু যে বিষয়টা সেটা হচ্ছে যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর আমরা ধরে নিলাম যে উনি যদি দল ওনাকে মনোনয়ন দেয় এবং বিএনপির যে সংখ্যাগরিষ্ঠতা আছে তাহলে তিনি জয়লাভ করে পরবর্তী রাষ্ট্রপতি হবেন। সেক্ষেত্রে মানে দলের মহাসচিব নিয়ে আসলে কি, মানে ভিতরে কোনো ধরনের আলোচনা বা কোনো আভাস ইঙ্গিত পাওয়া যাচ্ছে কিনা? আচ্ছা, যেহেতু বিষয়টি এখনও প্রায় নিশ্চিতের জায়গায়, মানে চূড়ান্ত পর্যায়ে এখনও যায় নাই, কারণ আমি দেখলাম যে গতকালকে যখন আমি টোটাল 8 জন নীতি নির্ধারকের সাথে কথা বলছি এবং 8 জনের মধ্যে 5 জন জানাইছেন যে তারা মনে করতেছেন যে ফখরুল ইসলাম আলমগীরই রাষ্ট্রপতি হবেন বা তারেক রহমান তাকেই মনোনয়ন দিবেন, এবং বাকি 3 জন মনে করতেছেন যে না, এখনও আসলে এখানে মেজর হাফিজউদ্দিন আহমেদের একটা সুযোগ আছেন, যিনি স্পিকার, তাকেও রাষ্ট্রপতি মনোনয়ন দেওয়া হইতে পারে। তার মানে যিনি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, ঠিক আছে, উনিও চূড়ান্ত হইতে পারেন। তো এই 2টা নামের মধ্যে ডিলেমা আছে। পাশাপাশি গতকালকে বা আজকে পর্যন্ত আরও একটা নাম কিন্তু এখনও লিস্টের মধ্যে আছে, সেটা হচ্ছে খন্দকার মোশাররফ উদ্দিন, দুঃখিত, আরও একটা নাম সেখানে আছে, সেটা হচ্ছে খন্দকার মোশাররফ হোসেন। এখন বিষয়টি হচ্ছে যে যদি ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি চূড়ান্ত করা হয়, সেক্ষেত্রে শুধু মহাসচিব পদ না, পাশাপাশি কিন্তু উনি ঠাকুরগাঁও 1 আসনের এমপি। তার মানে ওই আসনের আসনটাও শূন্য হবে, সেখানেও একজনকে উপনির্বাচনে দিতে হবে। পাশাপাশি উনি দলের মহাসচিব এবং তিনি স্থানীয় সরকার মন্ত্রী। তার মানে 3টা জায়গা কিন্তু আসলে খালি হবে, যে জায়গাগুলোকে আবার পুনরায় সেখানে কাউকে বসানোর চিন্তা করতে হবে। এখন মহাসচিবটা সবচেয়ে বেশি আকর্ষণীয়, কারণ দলের আসলে প্রধানমন্ত্রী বা দলের যে চেয়ারম্যানের পরের যে মানে গুরুত্বপূর্ণ যে পদটি, সেটি মহাসচিব। সেই জায়গাটা নিয়ে বেশি আকর্ষণ সবার, এবং সবার আলোচনার কেন্দ্র আসলে মহাসচিব পদটা নিয়ে। তো এখন পর্যন্ত আমরা যেটা জানলাম বা আমি যেটা জানলাম বিএনপির একাধিক সূত্রে, যে সেখানে আসলে 2টা নাম শোনা যাচ্ছে। একটা হচ্ছে যে যিনি এখন স্বরাষ্ট্রমন্ত্রী এবং দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, এবং দ্বিতীয়ত যিনি বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, এবং তিনি পাশাপাশি প্রধানমন্ত্রী উপদেষ্টা। এখন এখানে আসলে আমি যেটা দেখলাম যে আলোচনায় মহাসচিব হিসেবে আসলে রুহুল কবির রিজভীর নামটাই সবচেয়ে বেশি আলোচনায় আছে, এই কারণে যে তিনি আসলে এখন পর্যন্ত নির্বাচন করেননি, পাশাপাশি উনি মন্ত্রিসভায়ও নেই। তো উনি আসলে দলের সাথে যেভাবে ছিলেন দীর্ঘ 17 বছর, বিশেষ করে যখন কিনা দলের
মরহুম খালেদা জিয়া তিনি কারাবন্দী ছিলেন, তারেক রহমান লন্ডনে ছিলেন, সেই সময়টা আসলে যে এরকম মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর দলের পাশে ছিলেন, পাশাপাশি কিন্তু রুহুল কবির রিজভীও, আপনার মনে আছে কিনা যে নয়াপল্টনে যত সংবাদ সম্মেলন বা দলীয়ভাবে যত ছোটোখাটো হলেও যত মিছিল মিটিং বা যা যা ছিল সেগুলোর কিন্তু নেতৃত্ব উনিই দিয়ে আসছেন। তো সেই জায়গা থেকে দলীয় নেতাকর্মীরা আসলে এই প্রত্যাশা রাখতেছেন যে রুহুল কবির রিজভীকে আসলে একরকম হচ্ছে দলীয় কার্যালয়টাকে কিন্তু আগলে রেখেছিলেন একটা দীর্ঘ সময় ধরে মোটামুটি বলা যায়, এবং বিরোধী দল কিন্তু এটাকে খানিকটা মজা করেও বলতেন যে উনি ওনার ঘর বাড়ি সংসার কাঁথা বালিশ নিয়ে উনি পল্টনেই ঘুমাচ্ছেন, পল্টন থেকেই বের হচ্ছে না। তো এটা আসলে বিরোধী দলের ক্ষেত্রে একটা পারসেপশন, কিন্তু দলীয়ভাবে বিএনপির জন্য কিন্তু এটা একটা আবেগের জায়গা, একটা শক্তির জায়গা, যে উনি যেভাবে আসলে দলটাকে, দলীয় কার্যালয়টাকে আগলে রাখছেন। সেখান থেকে আমি দেখলাম যে তৃণমূল থেকে ধরে একদম বিএনপির নীতি জাতীয় যেই কমিটি আছে সেই কমিটির ম্যাক্সিমাম সদস্যরা আসলে এই প্রত্যাশা করতেছেন যে রুহুল কবির রিজভী আসলে মহাসচিব হওয়ার যোগ্যতা রাখেন। সেক্ষেত্রে যে আপনি কিছু অঙ্কের মতোই কথা বললেন যে ঠাকুরগাঁও 1 আসন, এর সঙ্গে স্থানীয় সরকার মন্ত্রণালয়, আমাদের এখনকার স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের নামটাও শোনা যাচ্ছে। সালাউদ্দিন আহমেদ যদি মহাসচিব হন, আমি হাইপোথেটিক্যালি বলছি, তাহলে স্বরাষ্ট্রমন্ত্রীর পদ নিয়েও আবার একটা বড় ধরনের চিন্তাভাবনা করতে হবে এবং সরকারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মন্ত্রণালয়। আলোচনাগুলো যখন হয় তখন তো আসলে একটা লেজে আর একটা আলোচনা চলে। এইখানে কি এই আলোচনা কোনো কিছু চলছে যে যদি সব কিছু যদির উপরে সালাউদ্দিন আহমেদ হন মহাসচিব, তাহলে স্বরাষ্ট্রমন্ত্রী কে হবেন সেটা কি দলের ভিতর থেকে কাউকে দেওয়া হবে নাকি জোটের থেকে কাউকে আনা হবে, এরকম কি কোনো আলোচনা চলছে? এই আলোচনাটাই যখন আমি কারোর সাথে গেলাম বা কারোর সাথে করার চেষ্টা করলাম, আমি যেটা পেলাম সেটা হচ্ছে যে এই একটা কারণেই কিন্তু হচ্ছে কি আমি দেখলাম যে সালাউদ্দিন আহমেদ মহাসচিব হওয়া আলোচনা থেকে পিছিয়ে আছেন। মানে সবাই মনে করতেছেন বা নীতি নির্ধারক যারা আছেন তারা মনে করতেছেন যে সালাউদ্দিন আহমেদ আসলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জন্য সবচেয়ে পারফেক্ট পারসন। তো পারফেক্ট পারসন হিসেবে থাকার কারণে ওনাকে আসলে মহাসচিব হিসেবে দেওয়াটা তারা মানে তারা মনে করতেছেন যে এটা আসলে ঠিক হবে না। তো সেই জায়গা থেকে আমি দেখলাম যে কে হবেন সেটা না, এই কারণে উনি হতে পারবেন না সেটাই বেশি আলোচনায় আছে, উল্টো দিক থেকে আলোচনাটা বেশি আর কি। সবচেয়ে যেটি বিষয় সেটা হচ্ছে যে হঠাৎ করে আমরা দেখলাম যে বিরোধী দল জামায়াতে ইসলামী অলি আহমেদ বীর বিক্রমকে তাদের প্রার্থী করেছেন রাষ্ট্রপতি পদে, এবং যদি নির্বাচন কমিশনের সকল প্রক্রিয়া ঠিকঠাক থাকে, প্রার্থিতা বৈধ হয়, তাহলে আমরা দীর্ঘ 3 দশকেরও বেশি সময় পরে আমরা ভোটাভুটিতে রাষ্ট্রপতি নির্বাচন দেখতে যাচ্ছি। হঠাৎ করে জামাত, যদি আমি সংখ্যাগরিষ্ঠতার বিচারেও হিসাব করি, তাহলে নিশ্চিত হারবে। এভাবে বলাটা আমি কতটুকু ঠিক হবে জানি না, আমি সংসদের সংখ্যাগরিষ্ঠতার হিসাব করেই বলছি। জামাত হঠাৎ করে অলি আহমেদকে প্রার্থী কেন করলো, আপনার কি মনে হয়? আচ্ছা, আপনি দেখবেন যে জামাতের একদম শীর্ষ পর্যায়ের নেতারা কিন্তু ইতিমধ্যে প্রকাশ্যে গণমাধ্যমে তারা নিজেরাও কিন্তু বলছেন যে তারা জানেন যে এটা আসলে নিশ্চিত হার, এবং জামাতের একদম শীর্ষ পর্যায়ের বেশ কয়েকজন নেতা ওরাও কিন্তু গণমাধ্যমে সরাসরিই বলছেন যে আমরা জানি যে এইটাতে আমাদের নিশ্চিত হার আছেন, তবে আমরা একটা রাজনৈতিক বার্তা দিতে চাই। তো এই রাজনৈতিক বার্তাটা আসলে কি সে ব্যাপারেও তারা কিন্তু ব্যাখ্যা দিয়ে বলছেন যে রাজনৈতিক বার্তাটা এইটা যে একটা গণতান্ত্রিক চর্চা, একটা প্রতিদ্বন্দ্বী একটা ব্যাপার আর কি, সেটা আসলে তারা রাখতে চায়। তো আমি দেখলাম যে এই বিষয়টা নিয়ে বিএনপির যারা আছেন তারাও কিন্তু আসলে এটাকে পজিটিভলি দেখতেছেন। সংখ্যাগরিষ্ঠভাবে এটা নিশ্চিত, যেটা আপনিও বলতেছিলেন যে যেটা কিনা জামাতের শীর্ষ নেতারাও জানেন যে আসলে তাদের এই জায়গায় তাদের হারটা তারা হারবেন, নিশ্চিত হার, সেটা জেনেও এই যে একটা গণতান্ত্রিক চর্চা তারা করতে চান এবং তারা দেখাতে চান যে বিরোধী দল এখনও কার্যত আছেন এবং তারা আসলে নামে মাত্র না, এবং তারা পূর্বের মতো সরকারি দলকে সমর্থন না দিয়ে তারা আসলে এখানে লড়তে চান বা একটা বার্তা আসলে দিতে চান। সেই বার্তাটা দেওয়ার যে প্রক্রিয়া বা যে ভাবনা, এই ভাবনাটাকে আমার কাছে মনে হয়েছে যে বিএনপির যারা নীতি নির্ধারক পর্যায়ে আছেন তারা আসলে এটাকে পজিটিভলি দেখতেছেন। তারা দেখতেছেন যে এটা একটা নতুন কালচার, নতুনভাবে একটা সুন্দরভাবে একটা ভোটাভুটির রাজনীতি বা একটা নতুন ব্যাপার আর কি। এবং অলি আহমেদ বীর বিক্রমকে প্রার্থী করায় কি বিষয়টা কি এরকম যে জামাতের বিরুদ্ধে যেহেতু মুক্তিযুদ্ধের বিষয়ে নানান ধরনের অভিযোগ আছে, তাদের নেতারা দণ্ডিত হয়েছেন, সেখানে একজন খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাকে তারা রাষ্ট্রপতির প্রার্থী করে কি একটু
মানে যেটাকে বলা হয় যে পাপ মানে পাপ দূর করার কাজ করছেন, বা মানে এরকম কি কোনো আলোচনা আপনার কানে এসছে কিনা? দেখুন, আমি এই বিষয়ে জামাতের নীতি নির্ধারক যারা আছেন তারা আসলে কি মনোভাব থেকে আসলে এটা এই প্রার্থীটা দিচ্ছেন আমি জানা নেই। তবে বিএনপির বেশ কয়েকজন নীতি নির্ধারক এবং দুজন মন্ত্রীর সাথে আমার কথা হয় গতকালকে আমার রিপোর্টের কাজে। তো তখন তারা যেটা বলতেছেন, তার মানে তারা বেশ মানে এটাকে একটু হাসির ছলেই বলছেন যে এটা আসলে একটা দেখানো, একটা শো অফ, এবং বিশেষ করে যখন ফখরুল ইসলাম আলমগীর তিনি নিজেও মুক্তিযোদ্ধা, পাশাপাশি তার প্রতিদ্বন্দ্বী দাঁড় করাইছেন আরেকজন মুক্তিযোদ্ধা, মানে এটাকে তারা একটু বেশ হাস্যরসাত্মকভাবেই নিছেন আর কি। কিন্তু আপনাকে ধন্যবাদ। দর্শক, চর্চা.কমে জামাতের যে প্রার্থী অলি আহমেদকে করা হয়েছে সেটা নিয়ে চর্চা সম্পাদক সোহরাব হাসানের একটি বিশ্লেষণ আছে। আপনারা সেটি পড়তে চাইলে চর্চা.কমে ভিজিট করুন। আর রাষ্ট্রপতি নির্বাচন, রাজনীতির আরও নানা দিক নিয়ে নতুন কোনো তথ্য থাকলে, নতুন কোনো বিশ্লেষণ থাকলে আবারও আসবো আপনাদের সামনে। ততক্ষণ চর্চায় চোখ রাখুন, চর্চার সঙ্গে থাকুন।